নমস্কার, শুভ দ্বীপ্রহর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, অর্থাৎ বছর শেষের আজকের অনুষ্ঠান। এই বছরে অবশ্যই আমরা সামনের বছরকে স্বাগত জানাবার জন্য ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর এই জায়গায় দাঁড়িয়ে যে 12টি রাশি রয়েছে তাদের প্রত্যেকটি রাশির ঠিক কীরকম যেতে পারে 2024 সালটা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা শুনছি এবং অনেকগুলো রাশি শোনা হয়ে গেছে। আজকে কিন্তু আরও একটি রাশির পালা। যারা নিয়মিত সিরিয়াল ওয়াইজ অনুষ্ঠান দেখছেন তারা তো শুনছেন, এবং যারা আজকে দেখছেন অনুষ্ঠান তাদের জন্য বলবো নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আজকে কোন রাশি নিয়ে কথা বলবেন, কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন আপনাদের খুব পছন্দের মানুষ, খুব প্রিয় মানুষ, কারণ যার জীবন নিয়োজিত আপনাদের সেবায়, যার প্রেডিকশন কিন্তু আপনাদের জীবন পাল্টে দিতে পারে, এই রকম একজন মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, যিনি অনেক দিন ধরে এই জ্যোতিষ চর্চা করে আসছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। এবং গোপালদা থাকা মানেই অনেক অজানা অচেনা তথ্য দিয়ে সমৃদ্ধ অনুষ্ঠান। আর আজকে কোন রাশির পালা, অবশ্যই দাদাকে স্বাগত জানাই, তারপর আমরা শুনবো। দাদা স্বাগত। সকলকে নতুন ইংরাজি বর্ষের অর্থাৎ 2024 সালের নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো আজকে যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে কন্যা রাশি, কারণ আমি ইতিমধ্যে আজকে 3টে বিষয় নিয়ে বলার আছে। এক হচ্ছে কন্যা রাশি বিস্তারিতভাবে বলবো যে 2024 সাল কেমন যাবে, আর 2 নম্বর হচ্ছে প্রত্যেক সপ্তাহে এই রোববারের দিন আমি রাশিফল বলি, তো রাশিফল আজকে বলবো, সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে। এবং তার পাশাপাশি বছরের শুরুতে অর্থাৎ কালকে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবেন, কোনো মন্দিরে যাবেন, অনেক কিছুই করবেন, অনেকে ঘুরতে যাবেন। কালকে 31 ডিসেম্বরের রাত্রিটাও অনেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ভ্রমণ করে আনন্দে কাটান, আবার 1 জানুয়ারিতেও আবার পরিবারের সঙ্গে অনেকে সময় কাটান। তো সেই কারণে যে কি করবেন বছরের শুরুতে, একদম কোনো যদি কোন উপাচার করলে ভালো হবে 1 জানুয়ারির দিন, বছরের প্রথম দিন, সেটাকে নিয়েই বলবো। তার আগে কন্যা রাশিকে নিয়ে বলি। যদি ছবি আপনারা দেখতে পাই তাহলে কন্যা রাশির ছবি আমরা দেখতে পাবো, যে কন্যা রাশির সিম্বল যেটা হচ্ছে, যে একটা কন্যা রাশির প্রপার সিম্বল হচ্ছে কি একটা নৌকা। সেই নৌকার মধ্যে একটি কন্যা বসে রয়েছে। কন্যা মানে অবিবাহিত মহিলাদের আমরা সাধারণত কন্যা বলি, যার বিয়ে হয়নি এখনো। তার হাতে যে নদীতে নৌকাটা নিয়ে চলেছে, সেই নদীটা হচ্ছে অন্ধকার নদী, আলো দেখা যাচ্ছে না, তীর দেখা যাচ্ছে না, পাড় দেখা যাচ্ছে না। আর এই কন্যার এক হাতে রয়েছে শস্যের ভাণ্ডার, অর্থাৎ খাদ্যশস্য, মানে ধানের একটা ছড়া, আর এক হাতে রয়েছে মাটির প্রদীপ। তো সেই জন্য কন্যা রাশির জীবনটা না এই অন্ধকারাচ্ছন্ন নদীর মতো। আচ্ছা, এরা অন্ধকারাচ্ছন্ন নদীর মতো মানে কি, তার মানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নদী অন্ধকার। অন্য মানুষ হলে সেই নদী কিন্তু পার হতে পারবে না। অন্য মানুষ হলে সেই নদী যদি অন্ধকার থাকে, তুমি সেই নদীতে নৌকা বাইবে কি করে? কিন্তু কন্যার হাতে রয়েছে প্রদীপ। এই প্রদীপের শিখায়, প্রদীপের আলো যেটা অন্য রাশির কারণ নেই, সে কিন্তু সেই নদী কিন্তু সহজে পার হতে পারে। তার মানে বুঝতে হবে যে কন্যা রাশির জাতক বা জাতিকারা কঠিন সময়েও অবিচল থাকে, কঠিন পরিস্থিতিকে এরা উতরাতে পারে, মানে বেরিয়ে আসতে পারে কঠিন পরিস্থিতি থেকে, জীবনের অনেক কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারে। এবং কন্যা রাশিকে বলা হয় ভোগী রাশি, যেহেতু হাতে খাদ্যশস্য রয়েছে। কন্যা রাশির জন্মছক যদি পীড়িত না থাকে, এদের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে, জীবনে অর্থভাগ্য ভালো হয়, যদি না খুব বাজে দারিদ্র দোষ বা বাজে বাজে দোষ, জন্মকুষ্ঠিতে শ্রাপিত দোষ বা খুব বাজে কালসর্প দোষ এগুলো থাকে। কেন এই দোষগুলো বেশিরভাগই একটা জন্মচককে দুর্বল করে দেয়, উইক করে দেয়। তখনই অনেক সম্ভাবনা থাকলেও এই রাশিগুলো দেখা যায় যে সম্ভাবনা থাকলেও সেইভাবে যথাযথ ফল আসছে না। তো কন্যা হচ্ছে সবসময় কোনো না কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত থাকতে চায়। সেই জন্য জানবে কন্যা রাশির ছেলে মেয়েদের মধ্যে এরা যদি চাকরি না পায় তাহলে এরা সব থেকে ডিপ্রেসড হয়। কন্যা রাশির অ্যাক্টিভ ডিপ্রেশন, হতাশাটা মারাত্মক আকারে যেতে পারে।
কারণ কন্যা রাশির একটা ব্যাপার আছে, দেখো কন্যা রাশি খেতে না পাক পেটে ভাত, অল্প খাক, কিন্তু এদের মূল লক্ষ্য হচ্ছে কিছু না কিছু বিষয়ের সঙ্গে এদের ব্রেনটাকে অ্যাটাচ রাখতে হবে, তাহলে এরা খুশি। অ্যাক্টিভিটি কন্যা রাশির যদি থাকে তাহলে এরা খুশি, এরা অনেক হতাশা থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখন কাজ থাকে না, বেকারত্ব গ্রাস করে, তখনই কিন্তু কন্যা রাশির কি বলে ডিপ্রেসড এবং হতাশা। কাজ না থাকলে, চাকরি না থাকলে সবাই সব রাশিরই ডিপ্রেশন, কিন্তু এই ডিপ্রেশন লেভেলটা আরো বেশি অ্যাকিউট দেখা যায়। 2024 সাল কন্যা রাশির সৌভাগ্য লাভের বছর হিসাবেই চিহ্নিত হবে, অর্থাৎ এই বছরটা ভালো। আমি আগের দিনই বলেছিলাম যে দেখুন এবছর যে সমস্ত রাশিগুলোর খুব ভালো, মানে আমি যখন আমি মেষ রাশি নিয়ে আমি যখন প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে দেখুন 2024 সালে সব থেকে ভালো যে রাশিগুলো পাবে সেগুলো হচ্ছে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ। এই 6টা রাশি সব থেকে ভালো চলবে। বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ তুলনামূলকভাবে সবারই ভালো চলবে। দেখো মীন রাশির রাশিফল একটা অ্যাভারেজ, জন্মছকের গ্রহগত অবস্থানটাই হচ্ছে মেইন। তবুও প্রত্যেক রাশিরই কম বেশি কোনো বছরে চাকরি পায়, কোনো বেশি বিয়ে হয়, ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু তবুও এবছর এই রাশিগুলোর সব থেকে ভালো বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক এবং মকর এবং কুম্ভ। মেষ, কর্কট, সিংহ, তুলা, ধনু, মীন রাশিরও ভালো, কিন্তু এদের বিভিন্ন ব্যাপারে ভুগতে হবেও তুলনামূলক বেশি। তো এই হচ্ছে মোটামুটি অ্যাভারেজ আমি বলেছিলাম। তো সুতরাং 2024 সাল কন্যা রাশির সৌভাগ্য লাভের বছর হিসাবে চিহ্নিত হবে। বিশেষ করে 1 মের পর কন্যা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি যখন চলে আসছে, তখন ভাগ্য বৃদ্ধি, সৌভাগ্য লাভ, জটিলতার অবসান, হতাশার অবসান, এইগুলো ঘটবে। কন্যা রাশির কেরিয়ার, কর্মজীবনে এবছর 2024 সাল কেমন যাবে? পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি নিজের রাশিতে বসে থাকায় চাকরি ক্ষেত্রে 2024 সাল ভালো ফল নিয়ে আসবে। নতুন কর্মপ্রাপ্তির সুযোগ ফেব্রুয়ারি থেকে মের মধ্যে পাবেন। এই সময়ের মধ্যে বেতন বৃদ্ধি, কর্মোন্নতি, কর্মের সংস্থাগত পরিবর্তন করতে পারবেন, মানে কোম্পানি চেঞ্জ যারা করতে চাইছেন এই সময়ের মধ্যে করতে পারবেন। এই বছর চাকরি পরিবর্তনের সুযোগ পেলে কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই সেই চাকরিতে পরিবর্তন করা ভালো হবে, ভাগ্যোন্নতি হবে। বিদেশে কর্মলাভের সুযোগও কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2024-এ বর্ধিত হবে। সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যদি মে মাসের পরে থাকে, তাতে সফলতা হওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক অবস্থা কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2024 বছরের প্রথম ভাগ ও শেষ ভাগ, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ও অক্টোবর থেকে ডিসেম্বর আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। অর্থ নিয়ে টানাটানি এবং দুশ্চিন্তা দেখা দেবে। কিন্তু এপ্রিল থেকে জুন আর্থিক উন্নতির সব থেকে শুভ সময়। জুলাই থেকে সেপ্টেম্বর আটকে থাকা টাকা হাতে পাবেন, ঋণ পরিশোধের উপায় হবে এবং বিভিন্ন রকম সূত্র থেকে অর্থাগম ঘটতে থাকবে। কন্যা রাশি যাদের শেয়ার সূত্রে অর্থলাভের যোগ ভালো রয়েছে। লটারি বা ফাটকায় প্রাপ্তিরও যোগ কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2024-এ থাকছে। এবছর উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা ব্রোকারি, অর্থাৎ যারা জমি জায়গায় দালালি বা ব্রোকারি করে বা যে কোনো কিছুর ব্রোকারি করে, তাদের, যারা আইনত পেশায় যুক্ত রয়েছেন, যারা ওষুধপত্রের সঙ্গে যুক্ত, যা ওষুধের দোকান হতে পারে, ওষুধপত্রের ইকুইপমেন্ট হতে পারে, ক্লিনিক্যাল ল্যাবরেটরি হতে পারে, ওষুধের যাবতীয় সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ইঞ্জিনিয়ার, যারা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত এবং যারা ইলেকট্রিক বিজনেসের সঙ্গে যুক্ত, সেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায় এবারে লাভ, ব্যবসায় সবাই লাভ পাবে, কিন্তু এই সমস্ত ব্যবসাগুলোতে ব্যবসায়ীরা এবারে নতুন লাভবান হবেন। নতুন কিছু শুরু করতে গেলে মেয়ের পূর্বেই শুরু করা ব্যবসা যদি শুরু করতে যান, নতুন কিছু করতে যান, কন্যা রাশি জাতক বা জাতিকাদের নবমে বৃহস্পতি যাওয়ার আগে
শুরু করা উচিত। কেন অষ্টমে বৃহস্পতি অনেক সময় গেন উইদাউট পেন দেয়। গেন উইদাউট পেন মানে মানে লটারিতে পাওয়াটাকে বলে গেন উইদাউট পেন। বা তোমার মনে করো কাকার একটা কাকার বিয়েটা হয়নি, কাকার একটা ফ্ল্যাট রয়েছে, কাকা না মারা যাওয়ার আগে তো মানে কাকা মারা যাওয়ার আগে তোমাকে একটা উইল করে দিয়ে গেল, তোমাকে দিয়ে গেল, তাহলে এগুলোকে কি বলবো? আচমকা প্রাপ্তি। আচমকা প্রাপ্তি, যে আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। প্রেম বিবাহ, বছরের শুরুতে প্রেম প্রণয়ের সঙ্গীর সাথে মনোমালিন্যতা দেখা দিতে পারে। নতুন প্রেম বা প্রেমজ সম্পর্কে সফলতা আসবে। বছরের দ্বিতীয়ার্ধে জুনের পর বিয়ের পাকা কথা আবার যোগ রয়েছে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, পেপারে বিজ্ঞাপন বলুন, ম্যাট্রিমোনিয়াল সাইডে অ্যাড বলুন বা ঘটক বলুন, আমরা তো এই তিনটে মাধ্যম, লাভ ম্যারেজ তো আলাদা কথা, যে প্রেম ভালোবাসা রয়েছে বাড়ি থেকে মেনে নিয়ে বিয়ে হয়ে গেল, কিন্তু কি বলে নেগোসিয়েশন ম্যারেজের ক্ষেত্রে কি বলে জুনের পরে যে কোনো ধরনের যোগাযোগ, বিজ্ঞাপন দেওয়া, এগুলো শুভ হবে। দেখো, আমাদের জ্যোতিষে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, সপ্তমে যদি শুক্র যদি অবস্থান করে বিবাহকারক গ্রহ, তাহলে বিবাহিত জীবন হবে ভালো। সপ্তমে যদি রবি থাকে তাহলে বিবাহিত জীবনে দুজনের মধ্যে ইগোর প্রবলেম দেখা যাবে। সপ্তমে যদি চন্দ্র থাকে তাহলে দেখা যাবে বয়সের পার্থক্য দুজনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম হবে, খুব কম, কয়েক মাসও হতে পারে। আচ্ছা, সপ্তমে যদি চন্দ্র থাকে, হাজব্যান্ডের থেকে ওয়াইফ হয়তো 2 মাসের ছোট বা 1 বছরের ছোট, এরকম কয়েক মাসের ব্যবধান। সপ্তমে যদি মঙ্গল থাকে, বয়সের ব্যবধান হয় 2-2.5 বছরের মধ্যে। তবে সপ্তমে মঙ্গল ভালো নয়, এটা মাঙ্গলিক দোষ তৈরি করে। বিবাহের ক্ষেত্রে 80% ক্ষেত্রেই মাঙ্গলিক দোষ সমস্যাবহুল। মাঙ্গলিক দোষকে অনেকভাবে স্টাডি করতে হয়। লগ্ন থেকে মঙ্গল মাঙ্গলিক হয়েছে না, চন্দ্র থেকে মাঙ্গলিক হচ্ছে না, শুক্র থেকে মাঙ্গলিক হচ্ছে, 3টে জায়গাতেই মাঙ্গলিক যদি হয় সেটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত ক্ষতিকারক। সেখানে বিয়ে হলে প্রায়শই বিয়ে ভেঙে যায়, বিয়েতে সেপারেশন আসে, বিয়েতে ডিভোর্স হয়, ইত্যাদি ইত্যাদি। তো সপ্তমে মঙ্গল সাধারণত বৈবাহিক জীবন ভালো দেয় না, কারণ মঙ্গল হচ্ছে জানবেন ঝগড়াটে গ্রহ। যাদের দ্বিতীয় মঙ্গল থাকবে জানবে তারা খুব ঝগড়ুটে হবে। হ্যাঁ, দ্বিতীয় মঙ্গল যাদের থাকবে। পঞ্চমে মঙ্গল থাকলে মারাত্মক জেদি হবে। আচ্ছা, মারাত্মক জেদি। যে সমস্ত বাচ্চার পঞ্চমে মঙ্গল থাকে না, তার বাবা মারাই বোঝে যে এই বাচ্চাকে মানুষ করা কতটা তাদের কঠিন। তো সেরকম সপ্তমে মঙ্গল থাকলে পার্টনার খুব জেদি হয়। ছেলেদের ক্ষেত্রে থাকলে তার ওয়াইফ আচ্ছা, মারাত্মক জেদি হবে, ফসফস রাগ, এগুলো হবে। বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো যেতে চায় না, এই জিনিসগুলো হবে। বৈবাহিক জীবন নিয়ে প্রবলেম হবে। আবার সপ্তমে মঙ্গল শুক্র শনি বা মঙ্গল শনি রাহুরও একত্রে অবস্থান ভালো নয়। পার্টনার কোনো অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে, তখন একটা সাংসারিক অশান্তি সেটা কারণ হয়। তো সেই কারণে যেটা দিয়ে আমি বলছিলাম, যেমন সপ্তমে বুধ থাকলে দুটো, যদি বুধটা পীড়িত হয়, দুটো বিয়ে দেয়। বুধ হচ্ছে এমন একটা গ্রহ যেই গ্রহটার একদিক, আমি আগেই বলেছিলাম, সূর্যের দিকে থাকে, সেই দিকটা টকবক টকবক করে ফুটছে, আর এক দিকটা হিমশীতল। সেই জন্য বুধকে বলা হয় দ্বৈত গ্রহ, ডুয়েল প্ল্যানেট। হ্যাঁ, অশুভ বুধের জন্য দেখবে দুমুখো কথা, মুখে এক কাজে এক। অশুভ বুধ যদি জন্ম ছকে থাকে, সামনে দেখবে তোমার এক বলছে, পেছনে দেখবে আর এক করছে। মনস্তাত্ত্বিক কথায় বলা হয় বাইপোলার। হ্যাঁ, আর যদি আবার এই বুধের জন্য দুটো সন্তান হতে পারে, পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত থাকলে দুটো বাড়ি হতে পারে, দুটো গাড়ি হতে পারে। তো এইগুলো হয়। যমজ সন্তান কি ইন্ডিকেট করে এটা? যমজ সন্তান ইন্ডিকেট করে, কিন্তু যমজ সন্তানের ক্ষেত্রে, টুইন বেবির ক্ষেত্রে দেখতে হয় পঞ্চমপতির সঙ্গে অশ্বিনী নক্ষত্রের কোনো সম্পর্ক আছে কিনা, এবং বুধের সংযোগ অবশ্যই দেখতে হয়। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় পঞ্চমপতি অশ্বিনী নক্ষত্রে না থাকলেও অনেক সময় যে দেখা যায় যে পঞ্চমপতি বুধের নক্ষত্রে রয়েছে এবং দ্বৈত সাইনে রয়েছে। দ্বৈত সাইন মানে মিথুন রাশি, মিথুন, কন্যা, ধনু এবং মীন, এই 4টে রাশিকে বলা হয় দ্বৈত রাশি।
পঞ্চমপতি যখন দ্বৈত রাশিতে চলে যায়, ডুয়েল সাইনে চলে যায়, তখনই দুটো সন্তান, যমজ সন্তান এগুলো হয়। আচ্ছা। আবার বন্দা রাশিও রয়েছে, কন্যা রাশিকে যেমন বলা হয় বন্দা রাশি। এই রাশিতে পঞ্চমপতি চলে গেলে আবার সন্তানই হতে চায় না, এরকম অনেক রুল রয়েছে। যাই হোক, কন্যা রাশি যেটা বলছিলাম, একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, কারণ জ্যোতিষের প্রসঙ্গে চলে গেছিলাম, কারণ আমি মানে সবসময় এটা একটা ক্লিয়ার একটা চিত্র পাওয়া যায় একটা মানুষের চরিত্রের, এই গ্রহ রাশি নক্ষত্র সবটা দিয়ে পুরো পরিষ্কার ছবি। দেখো, আমার সামনে যখন কেউ আসে না, আমি দেখো প্রত্যেক দিন ধ্যান করি, মেডিটেশন করি, এবং অনেক কিছু তন্ত্রের অনেক সাধনা তো কাউকে বলতে নেই, নিজের সাধনাকে কখনো প্রকাশ করতে নেই কি সাধনা আমি করি। তো আমার এই এত বছরে করতে করতে এই একটা মানুষকে সামনে দেখলেই সেই মানুষটা কি প্রকৃতির সেটা আপনি বুঝতে পারেন। একটা আমার মধ্যে না এটা অটোমেটিক্যালি আসে, মানে এই ফিলিংসটা বলে বোঝাতে, এটা তোমাদের মধ্যে আসবে না, না একেবারেই না। হ্যাঁ, কিন্তু আমার সামনে ধরো আমি যখন চেম্বারে যখন গেছি, কোনো একটা মানুষ হয়তো আমার সামনে এসে দাঁড়িয়েছে স্যার আসবো বলে, তো তার মুখের দিকে তাকিয়ে না আমার মনে হচ্ছে যে এনারা এসেছেন, এনাদের সন্তান হয়নি, এই সন্তানের ব্যাপারে জানতে এসেছে। অটোমেটিক্যালি আমার এগুলো মনের মধ্যে আসে, এবং আমি যখন এগুলো বলি তখন তারা বলে হ্যাঁ স্যার আমরা এই ব্যাপারটাকে, তারপরে তো জন্মছক দেখেও দেখো বলা যায়। কিন্তু যত ঈশ্বরের প্রতি ডেডিকেটেড হওয়া যায়, আধ্যাত্মিকতার মধ্যে থাকা যায় না, ভগবান একটা প্রবল ইনটিউশন পাওয়ার একটা মানুষের মধ্যে একটা তৈরি করে দেয়। এবং তারপর আপনার যে এত বছরের অভিজ্ঞতাটা আছে, সেটাও তো একটা, এত মানুষ দেখতে দেখতে সেই অভিজ্ঞতাটাও তৈরি হয়। হ্যাঁ, কত ছক দেখেছি। যাই হোক, 2024 সাল মোট কথা, এবার কন্যা রাশির কথাতেই আসি, অন্য প্রসঙ্গে 2024 সাল বিবাহের ভালো যোগাযোগ রয়েছে কন্যা রাশির জাতক বা জাতিকারা। দাম্পত্য সমস্যা থাকলে এবছর কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক কিছু অশান্তি বছরের প্রথম ভাগে বৃদ্ধি পেতে পারে। 2024-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, শিক্ষাক্ষেত্রটা একটু সমস্যা আছে। আমি কোনো কিছু কারণ ছাড়া কিন্তু বলি না। চতুর্থ স্থানে কন্যা রাশির যে চতুর্থ স্থান, অর্থাৎ কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এই ঘরে রবি এবং মঙ্গল বসে রয়েছে বছরের শুরুতে কন্যা রাশি। তাহলে রবি হচ্ছে দ্বাদশপতি কন্যা, আর মঙ্গল হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি। এই 3, 8, 12 এই ভাবগুলো হচ্ছে শিক্ষাভাবের নেগেটিভ ভাব। শিক্ষাক্ষেত্রে ডিফিকাল্টি বা বাধা মেডিকেলে দিল, পেল না, এই যে শিক্ষাক্ষেত্রে বাধা, এই 3, 8, 12 ভাবগুলোর জন্য হয়ে থাকে। সেই জন্য যারা কন্যা রাশির ছেলেমেয়েরা রয়েছে, আমি বলবো পড়াশোনায় খুব মনোসংযোগ বাড়াও। এবছর এই কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছে, পড়াশোনায় খুব মনোসংযোগ বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে এখন থেকে। যারা উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স বা মেডিকেলের পরীক্ষাগুলো দেবে, কেন কন্যা রাশি বছরের শুরুতে চতুর্থ স্থানে রবি এবং মঙ্গল একত্রে বসে থাকায় মনোমতো ফল কিন্তু পাওয়া যেতে নাও পারে, এবং উচ্চশিক্ষায় বাধার যোগ আসতে পারে, ভালো কলেজ পেতেও কিন্তু বাধা আসতে পারে। সুতরাং পরিশ্রম বাড়াতে হবে। সম্পত্তি, নতুন বাড়ি ও যানবাহন ক্রয়ের যোগ কন্যা রাশি জাতক বা জাতিকাদের এবছর রয়েছে। মে থেকে জুলাইয়ের মধ্যে নতুন বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার যোগ রয়েছে, বা জমি কেনার যোগ রয়েছে। আর যারা বাড়ি ঘরদোর, জমি জায়গা, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন, তাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা সর্বাপেক্ষা শুভ। শরীর স্বাস্থ্য 2024-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দেবে। বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা, পেটের সমস্যা, চোখের সমস্যা, স্কিন, হাড় ও দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে। যারা বাতের সমস্যায় ভোগেন, বাতের প্রকোপও কিন্তু বৃদ্ধি পাবে। সেই কারণে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এবার বলবো যে 2024 ভালো চলতে গেলে হয় তামার একটা বালা হাতে পড়ুন, তামার কপারে, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, বা যদি বালা না পড়তে পারে একটা অ্যাটলিস্ট তামার কপারের আংটি 2024 সালে রাখার চেষ্টা করুন। কন্যা রাশির শুভ দিন কি? সব থেকে শুভ দিন হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সোম, বুধ এবং বৃহস্পতি। শনি বা মঙ্গলবার যে কোনো শুভ কাজ বর্জন করা উচিত। শুভ রং কি? কন্যা রাশির সবুজ, সাদা এবং হলুদ হচ্ছে শুভ রং, সব থেকে শুভ রং। গাঢ় লাল এবং নীল শুভ কার্যে বর্জনীয়। শুভ সংখ্যা হচ্ছে 2, 3, 5, 6, 7,
আরাধ্য দেবতা হচ্ছে মা তারা, উপাচার হচ্ছে বৃহস্পতি। প্রত্যেক দিন 2024 ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ এই মন্ত্র 28 বার জপ। মা তারার গায়ত্রী, ওং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ওং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র প্রতিদিন 28 বার পাঠ এবং বছরের প্রথম দিন বা বছরের প্রথম বৃহস্পতিবার বৃহস্পতির দান শুভ হবে। বৃহস্পতির দান কি? একটা মন্দিরে একটু ধান দিন, একটা কলাপাতা বা মাটির সরাতে একটু ধান দিন, একটু গোটা হলুদ দিন, একটা হলুদ ফুল দিন, একটু চিনি দিন, একটু সন্দেশ দিন, একটু হলুদ কলা দিন, কলা ফল যেটা, বৃহস্পতির রঙই হচ্ছে হলুদ, সেজন্য হলুদ কলা, হলুদ কাপড় আর ঘিয়ের প্রদীপ। আবার বলি, ধান, গোটা হলুদ, হলুদ ফুল, চিনি, সন্দেশ, হলুদ কলা, হলুদ কাপড় এবং ঘিয়ের প্রদীপ বছরের প্রথম দিন 1 জানুয়ারির দিন অথবা কি বলে বছরের যে কোনো একটা বৃহস্পতিবার দান করতে পারেন। যারা আর্থিক সংকটে জেরবার তারা বছরের প্রথম দিন আমি যে বৃহস্পতির দান বললাম এই দানটা মন্দিরে করুন, অনেক আর্থিক সংকট মিটে যাবে। বৃহস্পতি গ্রহের জন্যই আর্থিক উন্নতি হয়। যাই হোক, আমি এবার রাশি বলে আছি কেমন যাবে সামনের সপ্তাহ। একদমই তাই। এবং সেই ফাঁকে আমি একটু বলে দিচ্ছি, যারা চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে তাদের জন্য অবশ্যই দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যে চেম্বারটি রয়েছে সেই চেম্বারে বুকিংয়ের জন্য যে ফোন নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9007935831 এবং তুমি সময় আর 2 মিনিট আছে, রাশিফলটাকে বলে দিই। মেষ কেমন যাবে সামনের সপ্তাহ? অর্থাগম, ঋণ মুক্তি, সুনাম বৃদ্ধি, কর্মলাভের সুযোগ, প্রেম প্রণয়ের সফলতা, বিবাহের শুভ যোগাযোগ, ভ্রমণের যোগ রয়েছে। বৃষ গোলমালের অবসান, হার্টের সমস্যায় যারা ভুগছেন তারা সাবধান, আমোদ প্রমোদে দূর ভ্রমণের যোগ, সুনাম বৃদ্ধি। মিথুন স্বাস্থ্যের অবনতি, আশাহত হতে পারেন, কর্মে উদ্যম বৃদ্ধি, নতুন কর্মের যোগ, ছোটোখাটো ভ্রমণের যোগ। কর্কট নতুন কর্মপ্রাপ্তির সুযোগ, অর্থপ্রাপ্তির যোগ, মাথার যন্ত্রণা এবং ভ্রমণকালে বিপত্তি কষ্ট দেবে। সিংহ মানসিক ইচ্ছা পূরণের সপ্তাহ, প্রাপ্য থেকে বঞ্চিত হবেন, গৃহবিবাদ, রাগ বৃদ্ধি, ভ্রমণের যোগ। কন্যা প্রচেষ্টা সফল হবে, ঋণ পরিশোধের উপায় হবে সামনের সপ্তাহ, দেহে কিন্তু ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তুলা শত্রুতা বৃদ্ধি, জলে বিপদ, নতুন কর্মের সুযোগ আসতে পারে, বিবাহের যোগাযোগ শুভ হবে। বৃশ্চিক কর্মে উন্নতি, অপরের সাহায্য লাভ, স্বজন বিরোধ, শত্রুতা বৃদ্ধি, শরীর ভোগাবে। ধনু সমস্যা বৃদ্ধির সপ্তাহ, আশাহত হবেন, সপ্তাহের প্রথম ভাগে বিশেষ করে সমস্যাগুলো বাড়বে, শেষ ভাগে আয় বৃদ্ধি এবং নতুন কর্মের সুযোগ আসবে। মকর মানসিক ইচ্ছা পূরণ, শত্রুর সঙ্গে সন্ধি, শরীর ভোগাবে, আর্থিক উন্নতির সপ্তাহ। কুম্ভ ভ্রমণের যোগ, বিলাসিতায় ব্যয়, হঠাৎ কোনো সমস্যা এই সামনের সপ্তাহে দেখা দিতে পারে, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, তবে কূটনৈতিক দিক থেকে আপনারই জয়লাভ হবে। মীন প্রেম প্রণয় আসক্তি, দান ধ্যানে তৃপ্তি লাভ, হঠাৎ প্রাপ্তি, দেহপীড়া এবং সামনের সপ্তাহে ব্যবসা গঠিত ব্যাপারে জটিলতা বৃদ্ধি পাবে। এই হলো 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির সাপ্তাহিক রাশিফল। একদমই তাই। আর আমি যে ফোন নাম্বার আটকে গেছিলাম আরও একবার আপনাদেরকে জানাই যে আরও একটি ফোন নাম্বার রয়েছে, সেটি হচ্ছে 9007937631। সুতরাং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বারের জন্য যে দুটি ফোন নাম্বার রয়েছে আরও একবার বলি, 9007935831 এবং 9007937631। এটি হচ্ছে কি দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বারের বুকিং নাম্বার। আর যারা চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারে বুকিং করে তারপরে কিন্তু চলে আসবেন। আমার মেইন বুকিং নাম্বারটা হচ্ছে 8584038631 এবং 8584038635 এবং 8584038637। আমাদের হাতে সময় নতুন বছর শেষ। সবার খুব ভালো কাটুক। আপনাকে অগ্রিম শুভেচ্ছা আমাদের তরফ আবার থেকে। সকলকে হ্যাপি নিউ ইয়ার। একদম, সবার খুব ভালো কাটুক নতুন বছর। নমস্কার।